Love is power. Sabal Khair. Einen wunderschönen guten Morgen. A beautiful good morning. সুপ্রভাত। ইফতার মোবারক। ওয়াও দেখো গুজবের শহর ঢাকা, গুজবের দেশ বাংলাদেশ। গ্রেপ্তার হচ্ছে জামাতের আমির মাহফুজ, হাসনাত ও সার্জিস। মুক্তি পাচ্ছেন আমির হোসেন আমু, দীপুমণি, হাসানুর হক ইনু, রাশেদ খান মেনন, বিচারপতি মানিক। সম্পাদক.com এটা টিভি চ্যানেল, তাদের থেকে এই নিউজ এসেছে। হ্যাঁ মবিন, তুমি না বলে বিবিসির সাংবাদিক ছিলেই? হ্যাঁ, বাপ্পি হাসান, হাসনাত আবদুল্লাহকে নিয়ে কিছু বলুন। টোকাই নিয়ে কিছু বলিনি আমি, ওকে? ওইসব টোকাই, গ্রামের খ্যাত, অশিক্ষিত মূর্খ ছোট লোকদের নিয়ে কথা বলি না, ঠিক আছে? বাপ্পি হাসান বাবা কতটা লিখছে। জাহিদুল ইসলাম সৈকত, কী খবর শেফু দাদা? 5 তারিখে আসেন সূচিপাড়া, ফাইনাল খেলা। তুমি সূচিপাড়ার নাকি? কাইছে মারে আমার প্রিয় সূচিপাড়া হাই স্কুল, যে স্কুল থেকে আমি 6-7 পড়েছিলাম। 8-9-10 হাজীগঞ্জ হাই স্কুলে পড়েছি, কিন্তু আবার 1 বছর লস দিয়ে আমার জীবন থেকে 1টি বছর হারিয়ে আবার সূচিপাড়া গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছি। তেমন কোনো ক্লাস করা হয়নি, সম্ভবত 2-3 মাস ক্লাস করেছি। সে অনেক ইতিহাস। এই সূচিপাড়া হাই স্কুলের মাঠে যেখানে খেলা হচ্ছে, সাদ্দাম হোসেন মিঠুর প্রচেষ্টায়, সেই স্কুলের মাঠে মাটি কেটেছি, এই স্কুল তৈরি করেছি, জানো? 1964 সালে ভর্তি হয়েছিলাম। এটা আমি মনে রাখি কেমনে। 1965 সালে আমি ক্লাস 6-7-এ পড়তাম। 6 থেকে 7-এ উঠেছি ফার্স্ট হয়ে। অলওয়েজ আই ওয়াজ ফার্স্ট বয়, বুঝেছ? তো 65-এর ওয়ার, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, খেমকারান সেক্টরে বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা, বাঙালিরা বুকে কামান বেঁধে, কামান না তো কী বলে, মাইন বেঁধে
ট্যাঙ্কের নিচে শুয়ে পড়েছিল। তখন ছিলেন ক্যাপ্টেন জহিরুল হক পাঠান। পরবর্তী সময়ে তিনি অনারারি ক্যাপ্টেন হিসেবে, আগে সুবেদার মেজর ছিলেন, সুবেদার ছিলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প ছিল এবং তিনি আমাদের বাড়িতেই ছিলেন। 1966 সালে যখন আমি ক্লাস 8-এ হাজীগঞ্জ হাই স্কুলে ভর্তি হই, সচিবাড়া থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিলাম, তখন জহিরুল হক পাঠানকে কি জানি পাকিস্তানের আইয়ুব খান উপাধি দিছিল। হ্যাঁ, এবং তাকে হাজীগঞ্জ হাই স্কুলে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছিলাম আমরা। স্কাউট, আমি স্কাউটিং করতাম, সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল আমার। সম্বর্ধনা কুচকাওয়াজ করেছি আমরা। তাকে সোনালি রঙের সোর্ড, স্বর্ণের তো না, সোনালি রঙের সোর্ড মানে তলোয়ার পুরস্কার দেওয়া হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে। সেই জন্যে আমার 1965 সালের কথা মনে আছে। তার মানে 1 বছর আগে 1964 সালে, সম্ভবত 1963 সালের এই সাধারণত জানুয়ারি মাসে ক্লাস শুরু হয়, তাই না? ভর্তি হয়েছিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছি আমি 1963 সালে, সরি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। এই হাজীগঞ্জ হাই স্কুলেই আমার পরীক্ষার হল ছিল। তখন যাদের সাথে পরিচয় হয়েছিল এদের অনেকেই মরে গেছে। প্রাইমারি স্কুলে যারা পড়েছে আমার সাথে, হাই স্কুলে যারা পড়েছে অনেকেই মরে গেছে। হাই স্কুলের কিছু কিছু বন্ধুরা এখনও জীবিত আছেন, যেমন ডক্টর শফিউল্লাহ, আয়নাতলী তার বাড়ি, শাহরাস্তি উপজেলায়। যে চট্টগ্রাম পোর্টের চিফ মেডিকেল অফিসার। হাজীগঞ্জ হাই স্কুলে যারা পড়েছে এদের অনেকেই জীবিত আছেন, যার মধ্যে 2 জন ডাক্তারের কথা আমার মনে আছে। ডক্টর মাহবুব কুমিল্লাতে নিজের হাসপাতাল আছে, প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন পিজি হাসপাতালের তিনি সিনিয়র কনসালটেন্ট ছিলেন, প্রফেসর, নিজে হাসপাতাল বানাইছে ঢাকায়। আরও অনেকের সাথে কথা হয়। হাজীগঞ্জের এম এ মতিন এমপি সাহেবের ভাগিনা মিরন। তো ইউনিভার্সিটির অনেকেই জীবিত আছে। গত 2 সপ্তাহ প্রায় হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার 1 নাম্বার হল ওরফে আলবেরুনি হলে 103 নাম্বার রুমে প্রথম আমার রুমমেট ছিলেন আমিনুর রহমান আমিন, সেও মারা গেছে। পৃথিবী কোনো স্থায়ী জায়গা না, এটা হলো ট্রানজিট ক্যাম্প, বাস স্টেশন, রেল স্টেশন অথবা এয়ারপোর্টের মতো, তাই না? ট্রানজিট ক্যাম্প। আসল ঠিকানা মাটির নিচে, কবর আসল ঠিকানা। হে পৃথিবীর মানুষগণ, প্রতিদিন খবরের কথা মনে রাখবে। আমি মাঝে মধ্যে গোরস্থানে যাই, আজকে একবার যেতে পারি। আমার বাসার কাছে অনেক বড় গোরস্থান আছে, খ্রিস্টানদের অবশ্য, তারপরেও আমি সেখানে যাই। যে দি লাস্ট স্টেশন, আমাকেও একদিন চলে যেতে হবে। এই যে দেখো, কয়েক মাস আগে মাত্র আমার বড় ভাই শামসুল হুদা মজুমদার, তাকে মেরে ফেলা হয়েছে, ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে ঘুষি মেরে। 87 বছরের বয়স্ক রিটায়ার্ড হেডমাস্টার, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আর উঠতে পারেননি, পানিতেই মরে ভেসে উঠেছিল। গত বছর এই দিনে, রোজার দিনে তিনি রোজা রেখেছেন। তিনি সবগুলো রোজা রাখতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শুধু 5 ওয়াক্ত না, তাহাজ্জুদের নামাজ পড়তেন, সারা রাত জিকির করতেন। তিনি একজন ফকির দরবেশ ছিলেন।
পীর সাহেব ছিলেন। এটা অনেকে বুঝতে পারতো না, আমি বুঝতে পারতাম। আমিও একজন জিন্দা পীর, ফকির, দরবেশ। রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি ঘুমের মধ্যেও আমি জিকির করি। ব্যাস। তাই দেখো, আমি যত ভবিষ্যৎবাণী করি শতভাগ সত্য প্রমাণিত হয়েছে, ভবিষ্যতেও হয়। তবে বাংলাদেশ নিয়ে অনেকে খুব হতাশ। আমি মোটেই হতাশ নই। বাংলাদেশের মানুষ অনেক বেশি প্রতিশ্রুতিশীল, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম। তাদেরকে সঠিকভাবে নির্দেশনা দিলে, ইফ দে গেট প্রপার গাইডেন্স, দে ক্যান ডু ইম্পসিবল থিংস পসিবল। তারা অসম্ভবকে সম্ভব করতে পারে যদি সঠিক নির্দেশনা পায়। আমি আশা করি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করবেন, বিশেষ করে কর্মসংস্থানের জন্যে, স্বনির্ভর করার জন্যে। দেশকে স্বনির্ভর করতে হলে প্রতিটি মানুষকে স্বনির্ভর করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন আজীবন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, নারীদের কর্মসংস্থান করেছেন এবং অনেক নারী স্বনির্ভর হয়েছে। কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়, সব ব্রাঞ্চ ম্যানেজাররা সঠিকভাবে কাজ করেছে তা নয়। তিনি একাকী করে কন্ট্রোল করবেন। তার অনেক কোম্পানি আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তিনি কাজ করেন। আমার মনে হয় তিনি কতটা পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিক পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার সহ। এগুলো যদি সবগুলো পুরস্কার তার কোনো কাগজ হিসেবে কোনো ট্রাঙ্কে সুটকেসের ভিতরে ঢুকাইলে 10টা সুটকেস ভর্তি হয়ে যাবে। এবং তার যদি পুরস্কারের লিস্ট করা হয়, ভাই এটা কতশো নাম্বার হবে আমি জানি না, 1000-এর উপরে হয়ে গেছে, আরও বেশি হতে পারে। এত বেশি পুরস্কার পেয়েছেন। তবে তিনি রাজনীতিতে যেহেতু অনভিজ্ঞ, কিছু সময় লাগছে। তিনি ধীর গতিতে চলেন। এটা অনেক সময় ভালো, অনেক সময় হয়তো খারাপও হয়। তবে আমি অত্যন্ত আশাবাদী। তার প্রতি আমার আস্থা এবং শ্রদ্ধা আছে। আমি তারও কঠিন সমালোচনা করি, মূলত তাকে জাগ্রত করার জন্যে। হে ডক্টর ইউনূস, ওয়েক আপ, গিয়ার আপ। স্পিড বাড়াতে হবে, কাজের গতি বাড়াতে হবে, তাহলেই সম্ভব, সব কিছু করা সম্ভব। তবে তিনি এখন এটা পার্মানেন্ট একটা ডিসিশন দিয়েছেন, মনে হয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন অনুষ্ঠিত করবেন। ডিসেম্বরের মধ্যে, এটার অর্থ লাস্ট বাই ডিসেম্বর, তার আগেও হতে পারে। আমি মনে করি তিনি যদি মান ইজ্জত নিয়ে বাঁচতে চান, তাহলে দ্রুতবেগে নির্বাচন দিয়ে তিনি তার অবস্থানে ফিরে যাবেন এবং রাজনীতিবিদদের উপর ছেড়ে দেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, লেভেল ফিল্ড থাকতে হবে এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে। তার মানে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তা না হলে সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল অ্যান্ড সোশিও রিলিজিয়াস ইকুইলিব্রিয়াম মেনটেন করা যাবে না। ইকুইলিব্রিয়াম মানে বোঝেন ভারসাম্য। সমাজের সব কিছুর জন্যই ভারসাম্য দরকার। কাজেই আমি অনুরোধ করব ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, দয়া করে আমার এই অনুরোধটা রাখবেন। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে আপনি সরে পড়ুন, আপনার মান ইজ্জত নিয়ে আপনি থাকুন। দূর থেকে সহযোগিতা করুন, উপদেশ দিন এবং রাজনীতিবিদদেরকে মোটিভেশন দিতে হবে। তবে আমাদের রাজনীতিবিদদের বেশিরভাগই অসৎ, মূর্খ, বর্বর, ক্রিমিনাল, অনভিজ্ঞ এবং তাদের মধ্যে দেশপ্রেম নেই। আছে যাদের মধ্যে, তারা এখনও ক্ষমতায় আসেনি।
আসতে পারেনি, তারা হলো কমিউনিস্ট পার্টি, বামপন্থী বাসদ, জাসদ বলবো না, জাসদ নষ্ট হয়ে গেছে, জাসদ কোনো দল নয়, ভেঙে টেঙে চুরমার হয়ে গেছে। তবে বাসদের লোকরা ভালো আছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিটি কর্মী অনেক সৎ আছে। আমি অনুরোধ করব বামদেরকে আপনারা একবার সুযোগ দিয়ে দিন। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম, সমাজতন্ত্র, একমাত্র সমাজতন্ত্রই মুক্তির সঠিক পথ। সমাজতন্ত্র ছাড়া মুক্তি নেই। গণতান্ত্রিক সমাজতন্ত্র হতে হবে, ডেমোক্রেটিক সোশ্যালিজম। ওকে, আমার একটা দল আছে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেই 1965 সালে আমি এই দল বানিয়েছি, মনে মনে ঠিক করেছিলাম, বিডিএসপি, বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি। তখন তো আর পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তান তখন ছিল, হইলেও আমি কিন্তু পাকিস্তান, পূর্ব পাকিস্তান এটাকে মেনে নেই। আমি বৃহত্তর অবিভক্ত ভারতে বিশ্বাস করি। আমি মনে করি বাংলা ভাষাভাষীদের জন্য একটি জাতি রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম বঙ্গ। আমি বঙ্গপিতা। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গপিতা শেফুদা। লাভ ইজ পাওয়ার।